আমরা অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে এগোতে থাকি, আবার ভুলতে ভুলতে যাই, যেন গাছের পাতা ঝরা ও নতুন পাতা। উপমাটা অবশ্য সঠিক নয়, কারণ আমরা সব পুরনো পাতা ঝরিয়ে দিই না। কোনোটা রাখি, কোনোটা ফেলি। তার কোনো রীতির পদ্ধতি আছে কি? স্মৃতির পৃষ্ঠাগুলি বড় রহস্যময়। শ্যামপুকুর স্ট্রিটের মোড়ে বসা একজন মুচির মুখ আমার স্পষ্ট মনে আছে, কিন্তু আমার এক পিসে মশাইয়ের মুখ আমি কিছুতেই মনে রাখতে পারি না। রূপে তোমায় ভুলব না গানটি জীবনে প্রথমবার শোনার ক্ষণটি স্মৃতিতে চিরস্থায়ী হয়ে আছে। যদিও সে গানের মর্ম বোঝার বয়স আমার হয়নি তখনও, তবু অথচ কত প্রিয় গান হারিয়ে গেছে জীবন থেকে। মানুষের মস্তিষ্কে 10 বিলিয়ন কোষ আছে, তার অর্ধেকও পূর্ণ হয় না এক জীবনে। এত ঘর খালি থাকতেও অন্যান্য ঘরের অনেক বাসিন্দাদের কেন আমরা বিদায় করে দিই? আসলেই কিছুই নাকি হারায় না? স্মৃতির স্মৃতিরও নানান স্তর আছে। সব কিছুই আমাদের মনে থাকে, কিন্তু মনে পড়ে না। বার্ট্রান্ড রাসেল তার 2.5 বছর বয়সের স্মৃতির কথাও লিখেছেন। বিট জেনারেশনের প্রসিদ্ধ ঔপন্যাসিক জ্যাক কেরুয়াক আমাকে বলেছিলেন, এক বিশেষ প্রক্রিয়ায় তার মাতৃগর্ভে অবস্থানের স্মৃতিও ফিরিয়ে আনতে পেরেছিলেন। সত্য মিথ্যা জানি না। আমার বাল্যস্মৃতি বড়ই এলোমেলো। সাল তারিখের ঠিক ঠিকানা নেই। কখনো দেখতে পাই একটি ইজের পরা বালক শহরের গলিতে ছুটছে কোনো ভোকাট্টা ঘুড়ি ধরার জন্য। কখনো দেখি পুকুরের জলে দাপাদাপি করছে একটি নেংটো শিশু। এখন গ্রামের ছেলেরাও হাফ প্যান্ট পরে। আমাদের ছেলেবেলায় গরিব বাড়ির ছেলেরা পরতো ইজের, সেটা হাঁটু পর্যন্ত, পাজামার মতন রঙিন। ইজের শব্দটি এসেছে আরবি ইজারা থেকে। আগরতলায় ইজেরের খুব সুনাম ছিল। ইজেরের মতন একটা সামান্য বস্তু কেন আগরতলাতেই সার্থকতা পাবে তা কে জানে। যেমন শুনতাম বাদিপোতায় গামছা খুব টেকসই হয়। বাদিপোতা জায়গাটা কোথায় আজও জানি না। এক হিসেবে আমি সৌভাগ্যবান। আমার বাল্য কৈশোরকাল শহর ও গ্রাম দু জায়গাতেই কেটেছে। একেবারে খাস বাঙাল বাড়ির ছেলে হয়েও আমি পাঠশালার বয়স থেকেই কলকাতার ঘটি ভাষা বলতে পারি। আবার গ্রামে গিয়েই সহ খেলুড়েদের সঙ্গে ঝগড়া করেছি চোস্ত বাঙাল ভাষায়। ট্রেন থেকে শিয়ালদা স্টেশনে নেমেই খেয়েছি বলেছি, আর ওদিকে স্ট্রিমার থেকে নেমে খাইছি বলছি। কলকাতার শান বাঁধানো পথে আছাড় খেয়ে আমার মাথা ফেটেছে। আবার গ্রামের আদিগন্ত পাটক্ষেতের মধ্য দিয়ে ছুটতে ছুটতে আমি চলে গিয়েছি সূর্যাস্তের দিকে। উত্তর কলকাতায় টাউন স্কুলে বাবার চাকরি। সেই স্কুলের 1-1.5 মাইল পরিধির মধ্যে বিভিন্ন ভাড়া বাড়িতে আমরা থেকেছি। মসজিদবাড়ি স্ট্রিট, রামধন মিত্র লেন, তেলিপাড়া লেন, দুর্গাদাস মুখার্জি স্ট্রিট, বৃন্দাবন পাল লেন। এইসব রাস্তায় বারবার কেন বাড়ি বদল করতে হয়েছে তা ঠিক জানি না। দেশ বিভাগের আগে পর্যন্ত কলকাতায় ভাড়াটেদের বেশ খাতির ছিল। অনেক খালি বাড়িতে ঝুলত টু লেট লেখা বোর্ড। খুব সম্ভবত আমাদের ভাই বোনের সংখ্যা যত বেড়েছে ততই বাবাকে আরও সস্তার ফ্ল্যাট খুঁজতে হয়েছে, সবই একতলায়। উত্তর কলকাতার পল্লীগুলো ঘিঞ্জি, অধিকাংশ বাড়ি গায়ে গায়ে লাগা। একতলার ঘরগুলিতে আলো বাতাস খেলে না। কোনো বাড়িতেই নিজস্ব কোনো বারান্দা ছিল না আমাদের। অবশ্য ছাদ ব্যবহার করা যেত। সেই ছাদে উঠে দেখতে হতো আকাশ। গরমকালে ছাদেই শুতাম মাদুর পেতে। চিত হয়ে ঘুম আসবার ঠিক আগের মুহূর্তে হারিয়ে যেতাম গ্রহ নক্ষত্রপুঞ্জে। কলকাতায় জুতো পরা, গ্রামের খালি পা, বাটা কোম্পানির নটি বয় শু, সামনের দিকটা ভোঁতার মতন, দেয়ালে লাথি মারলেও ছেড়ে না। গ্রামে গিয়ে আমি জুতো লুকিয়ে রাখতাম। সেখানকার বয়স্করাও শুধু কোনো নেমন্তন্ন বাড়িতে যাবার সময় জুতো পরে। সবই তো কাঁচা রাস্তা। বছরের 8 মাসই জলকাদা। সেই জন্যই ঢাকার কুট্টিদের চালু রসিকতা ছিল। জুতোর দোকান খদ্দের গেলে তাকে জিজ্ঞেস করা হতো, বাবুর বগলের মাপ কী? গ্রামে ছুটোছুটি করার সময় কখনো কাটা ফুটেছে বা শামুকের ভাঙা খোলে পা কেটেছে ঠিকই, তবু আমার ধারণা খালি পায়ে হাঁটলে অনেক দিন চোখ ভালো থাকে। গ্রামে চশমা একটা বিলাসিতা, অথচ শহরে আমরা
আমার সঙ্গী অনেক স্কুল পড়ুয়ার চোখে চশমা দেখেছি। আমার চোখ বরাবরই ভালো, বেশি ভালো। অনেক দূর থেকে বাসের নম্বর বলে দিতে পারি। তাই বন্ধুদের বারবার বিস্ময় প্রকাশ করেছে। প্রায় সিকি মাইল দূরের কোনো সাইনবোর্ডে পরে দেবার পরীক্ষাও নিয়েছে। আমি বলে দিয়েছি গড় গড় করে। তারা কাছে গিয়ে মিলিয়ে দেখেছে। শহর ও গ্রামের তফাতের প্রসঙ্গে মনে পড়েছিল চিল ও শকুনের কথা। কলকাতা শহর চিল প্রধান। একসময় কলকাতা হাড়গিলে নামে শকুন জাতীয় বড় বড় পাখিতে ভর্তি ছিল। আমার হাড়গিলে দেখিনি, তারা নিঃশেষ হয়ে গিয়েছে। শকুন দেখা যায় মফস্বলে ও গ্রামে। শকুনের বিশ্রী ও ভয়াবহ চেহারা হলেও তারা নিরীহ ও অলস, শিকার করতে জানে না। মৃত প্রাণীই তাদের আহার্য। সুতরাং শকুনকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু চিলের উপদ্রবে যে কতবার চোখের জল ফেলেছি তার ঠিক নেই। আমাদের খুব প্রিয় খাদ্য হলো রাধা বল্লভী। যেমন বাহারি নাম তেমনি অপূর্ব স্বাদ। কচুরি বা লুচির দ্বিগুণ আকারের, বেশ দামি, 4 পয়সার দুটো, অবশ্য সঙ্গে আলুর তরকারি কিংবা হালুয়া ফ্রি। দোকান থেকে শালপাতার ঠোঙ্গায় দিত। কোথা থেকে যমদূতের মতন এসে মারত চিলে। অধিকাংশ সময় তারা নিতে পারত না, ঠোঙ্গাটা হাত থেকে ছিটকে যেত। রাধা বল্লভীতে লাগলো রাস্তার ধুলো, যেন ফেলে দেওয়াটাই চিলগুলোর আনন্দ। আমি রাগে অভিমানে ফুঁসছি। রাধাবল্লভী কুড়িয়ে নিয়ে যেত ফুটপাতের কাঙালি ছেলেরা। ওরা ধুলো মাখা খাবার খেয়েও দিব্যি বেঁচে থাকে। প্রসঙ্গত মনে পড়ে, একবার কাশীতে গিয়ে টানা মাস কয়েক ছিলাম। একদিন ছাদে দাঁড়িয়ে একটা কলা খাচ্ছি। হঠাৎ যেন কিষ্কিন্ধা থেকে এক লাফে একটা গোদা বাদর এসে পড়ল আমার ঘাড়ে। কলাটা তো কেড়ে নিলই, সপাটে এক থাপ্পড় কষালো আমার গালে। থাপ্পড়টা কেন মেরেছিল আজও বুঝি নে। বাদুড়ের থাপ্পড় কি কখনো ভোলা যায়? ছিপ নিয়ে গেল ওলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। মাইজপাড়া গ্রামে মাছ ধরা শিখেছিলাম, বেশ নেশায় ধরে গিয়েছিল। পুকুর খাল বিলের তো অভাব নেই, মাছও প্রচুর। প্রত্যেক পল্লীতেই একটি পুকুর বিশেষ যত্নে পরিচ্ছন্ন রাখতে হতো। সেটার নামই মিষ্টি পুকুর। তাতে গরু মোষ নামবে না। সেই পুকুরের জলই একমাত্র পানীয়। টিউবওয়েল কেউ দেখেনি, জল ফুটিয়ে খাবার কথাও কেউ জানে না। ওই মিষ্টি পুকুরটায় প্রচুর পুঁটি মাছ ও ছোট ছোট ট্যাংরা। ছিপ ফেললেই চটাস চটাস করে মাছ ওঠে। কারো কারো মাছ ধরার হাত বেশ ভালো হয়, কেউ শত চেষ্টাতেও ঠিক পারে না। পাশাপাশি দুজন ছিপ ফেলেছে, একজন পটাপট মাছ তুলছে, আর একজন চেয়ে থাকছে হতাশভাবে। আমার হাত মন্দ ছিল না। অন্য একটা পুকুরে একবার একটা বেশ বড় কালবোশ মাছ ধরে যেন লটারিতে প্রথম পুরস্কার জেতার আনন্দ পেয়েছিলাম। রুই ও কাতলার মাঝামাঝি এই প্রজাতির মাছ খুবই সুলভ নয়, স্বাদ অপূর্ব। আমার ছিপ কোনো দিন কোলা ব্যাঙে নেয়নি, মাছও নেয়নি চিলে। তবে একবার খুব নাকানি জোবানি
বড়শিতে মাছ গেঁথেছে, ফাতনা ডুবে গেছে, মেরেছি জোরে টানে, অথচ কিছুই ওঠে না। ছিপ বেঁকে গেছে, কিন্তু কুলোচ্ছে না আমার গায়ের জোরে। খুব বড় মাছ হতে পারে না, তাহলে তো সুতোই ছিঁড়ে যেত। তবে এটা কোনো রহস্যময় প্রাণী? টানের চোটে আমি হুড়মুড়িয়ে পড়ে গেলাম জলে, তবু কিন্তু ছিপ ছাড়ছি না। আশপাশ থেকে 2-3 জন ছুটে এসে জলে ঝাঁপিয়ে পড়ল। সম্মিলিত শক্তিতে টেনে তোলার পর দেখা গেল সেটা একটা বান মাছ। বান মাছ সরু আর অনেকটা লম্বা হয় বলে জলের মধ্যে ঘুরতে ঘুরতে স্ক্রুর মতন হয়ে যায়, তাই টেনে তোলার অত শক্ত। মাছ ধরে বাড়ি ফেরার পর খুব ভালো করে হাত পা ধোয়া নিয়ম। যে ছেলে এই নিয়ম মানে না, সে নির্ঘাত সে রাত বিছানায় হিসিব করবে। ঠিকই তাই, এই বালকটিও যে কয়েকবার এই নিয়মের ফাঁকি দিয়েছে, সেই রাতে সে বিছানা ভিজিয়েছে। মাছ ধরার পাট চুকিয়ে দিতে হয় বিকেল থাকতে থাকতে। সন্ধে হয়ে গেলেই বিপদ। সন্ধ্যের পর পেত্নিতে মাছ কেড়ে নিতে পারে। অনেক লোক অন্ধকারে বাঁশঝাড়ের পাশ দিয়ে মাছের খালুই হাতে আসতে আসতে শুনতে পেয়েছে পেত্নির গলা, মাছ দে, মাছ দে। তখন তারা খালুই ফেলে ছুটে পালায়। বাঁশঝাড় পেত্নিদের খুব প্রিয় জায়গা। দিনের বেলাতেও বাঁশঝাড়ের পাশ দিয়ে যেতে হলে দৌড় লাগাতাম আমরা। আমাদের গ্রামে প্রচুর সাপ, শেয়াল, ভূত, পেত্নী, ব্রহ্মদৈত্য ছিল। আমাদের বাড়ির ঠিক পাশের দিকে আর একটা বাড়ি ছিল, বহুদিন পরিত্যক্ত, দরজা জানালা ভাঙা। আমাদের দূর সম্পর্কের কোনো জ্যাঠামশাইয়ের, তার নাম জানি না। কেউ কেউ বলতো, মরা গরু কি ঘাস খায় জ্যাঠামশাই? তিনি প্রবাসে চাকরি করতে গিয়েছিলেন, দিল্লিতে কোথাও। সেখান থেকে প্রচুর আধুনিক ও উদ্ভট চিন্তা নিয়ে ফিরে আসেন। তিনি নিজের বাবার শ্রাদ্ধে পিণ্ডদানে অস্বীকার করেছিলেন। যুক্তি হিসেবে বলেছিলেন, মৃত আত্মাকে খাবার দেওয়া হবে কেন? মরা গরু কি ঘাস খায়? সবাই তা নিয়ে খুব হাসাহাসি করত। নিজের বাবার সঙ্গে গরুর তুলনা? যাই হোক, তিনিও অনেকদিন আগে দেহরক্ষা করেছেন। ও বংশে আর কেউ নেই। লোকে ধরে নিয়েছে তিনি নাস্তিক ছিলেন। নাস্তিকের আত্মা পরলোকে ঠাঁই পায় না, সুতরাং তিনি অবশ্যই ব্রহ্মদৈত্য হয়েছেন। ওই ফাঁকা বাড়িটার একটা তালগাছের গোড়ায় এক দিন গভীর রাত্রে কিসের যেন একটা বিকট আওয়াজ উঠত। সেটা কি ব্রহ্মদৈত্যের হুংকার? তাতে আমাদের অবশ্য ভয়ের কোনো কারণ ছিল না। আমরা তো আত্মীয়, আমাদের কোনো ক্ষতি করবেন না তিনি। বরং এ কথাও বলা যায় যে পাশেই ওই ব্রহ্মদৈত্যের পাহারা ছিল বলে আমাদের বাড়িতে কখনো অন্য কোনো ভূত পেত্নীর উপদ্রব হয়নি। আমাকে নিয়ে একবার বাড়ির লোকরা খুব ভয় পেয়ে গিয়েছিলেন। সন্ধেবেলা বাড়ির ঠিক সামনেই দেখি একটা বেশ লম্বা সাপ। তখন আমরা 6-7 বছর বয়স। অবোধের মতন ভয়ে ডর ঠিক জন্মায়নি। কাছেই বেড়ার গায়ে গোজা ছিল একটা কাটারি, ওখানে বলে দা কিংবা দাও, হিন্দির মতন। সেটা নিয়েই দিলাম এক কোপ। তাতে সাপটার লেজের কিছু খানিকটা অংশ কেটে গেল, বাকি অংশটা পালালো কিলবিলিয়ে। ঘটনাটা শুনে বাড়ির সকলের মুখে দুশ্চিন্তার ছায়া। সাপ অতিশয় প্রতিহিংসা পরায়ণ। ওই কাটা সাপটা কখনো না কখনো ফিরে এসে কামড়াবেই আমাকে। এখন অবশ্য জানি সাপ খুবই বোকা প্রাণী, তার স্মৃতিশক্তি বলে কিছু নেই। কয়েকটা দিন আমাকে রাখা হলো অতি সাবধানে, তারপর চালান করে দেওয়া হলো কলকাতায়। ভূত পেত্নী কিন্তু শুধু গ্রামেই একচেটিয়া নয়, তখন কলকাতাতেও অনেক পরিত্যক্ত বাড়ি, হানাহানি ভূতের বাড়ির ছিল। প্রতি পল্লীতেই একটি দুটি। কোনো দুঃসাহসিক ব্যক্তি সেরকম ভূতের বাড়িতে রাত কাটিয়ে গিয়ে ফিরে আসতেন নাকাল হয়ে। আমাদের এই মাস্টারমশাই একবার সেরকম অভিযানে গিয়েছিলেন। ভূতের দেখা তিনি পেয়েছিলেন। গলা মটকে দেয়নি বটে, কিন্তু সারা গায়ে আঁচড়ে দিয়েছিলেন। অনেকদিন স্নান না করলে সারা গায়ে খড়ি ওঠে, চুলকোলে সাদা দাগ হয়। সেই দাগ তিনি দেখিয়েছিলেন সবাইকে। ভূতে তার গা চুলকাতে গেল কেন কে জানে।
এরকম আরও অনেক গল্প শুনেছি যা সত্য ঘটনা হিসেবেই চালু ছিল। অনেকদিন পর্যন্ত আমার খুব শখ ছিল অন্তত একটা ভূত দেখার। সে শখ মেটেনি। দেশ বিভাগের পর উদ্বাস্তুদের প্রবল জনস্রোত এসে কলকাতা শহরে সব ভূত তাড়িয়ে দেয়। কোনো বাড়ি আর ফাঁকা থাকেনি। পোড়া বাড়িগুলোর রাতারাতি রূপ বদলেছে। গ্রামে যেমন সাঁতার ও মাছ ধরা, কলকাতায় তেমনই ঘুড়ি ওড়ানোর নেশা। রাস্তা দিয়ে চলার সময় চোখ আকাশের দিকে। ঘুড়ি প্যাচ খেলা চলছে, দেখতে তো হবেই। তা দেখতে গিয়ে কতবার গাড়ি চাপা পড়তে পড়তে বেঁচে যাওয়া। তারপর কাটা ঘুড়ি ধরার জন্য দৌড়ানো। হঠাৎ যেন মাটি ফুঁড়ে উঠে আসে আরও কিছু বালক। তাদের মধ্যে যে বেশি লম্বা সেই ঘুড়িটি পায়। কেউ কেউ আকশি নিয়েও আসে। আমি ঘুড়ির পেছনে বহুবার দৌড়েছি, কখনো পাইনি। ঘুড়ি ওড়াবার জন্য কিছুদিন শিক্ষানবিশি হতে হয় দাদা শ্রেণীর কারো খিদমতগার। ধরাই দেওয়া, লাটাই গোটানো, ছেঁড়া ঘুড়িতে তাপ্পি মারা এসব শিখলে নিজের হাতে উড়ান ঘুড়ির সুতোর ধরার অধিকার। ঘুড়ির বিভিন্ন সাইজ, আধ তে, এক তে, দেড় তে, দো তে। এই তে কোন শব্দের ভগ্নাংশ তা কখনো খেয়াল করিনি। বাচ্চাদের পক্ষে আধ তে ঘুড়ি উপযুক্ত। বড় ঘুড়ির টান বেশি। শুধু বর্ষার কয়েক মাস বাদ দিলেই সারা বছরই বিকেলে আকাশ জুড়ে থাকতো নানা বর্ণ আকারের ঘুড়ি। রঙের কোলাহল বলা যেতে পারে। উত্তর কলকাতার আকাশ, দক্ষিণ কলকাতার কথা তখন কিছুই জানি না। গ্রে স্ট্রিট দুর্গাদাস মুখার্জি স্ট্রিটের বাড়িতে যখন থাকতাম, কাছেই ছিল রায়বাড়ি। পুরনো বনেদি বাড়িগুলোর অন্যতম। মস্ত বড় লোহার গেট, ভেতরের প্রশস্ত প্রাঙ্গণে কয়েকটি ওয়েলার ঘোড়া। সে বাড়ি কর্তা গিন্নিরা জুরি গাড়িতে বেরোতেন। গত শতাব্দীর বাবু কালচারের কিছু কিছু রেশ এই শতাব্দীতেও বেশ কয়েক দশক রয়ে গিয়েছিল। বিভিন্ন বাড়িতে পায়রা পোষা ও পায়রা ওড়ানো ছিল স্বাভাবিক ব্যাপার। মোটর গাড়ির চেয়ে জুরি গাড়িটির কদর ছিল বেশি। সাধারণ লোকেও ট্যাক্সির বদলে ভাড়া ঘোড়ার গাড়ি ব্যবহার করত সবসময়। পূর্ববঙ্গ থেকে ট্রেনে শিয়ালদা স্টেশনে গেলে আমরা ঘোড়া গাড়ির ভাড়া করেই বাড়ি পৌঁছাতাম। ট্যাক্সি চাপার অধিকার হয় অনেক পরে। রাস্তায় ধারে ধারে ঘোড়াকে জল পান করাবার জন্য লম্বা লম্বা লোহার চৌবাচ্চা থাকত। প্রাসাদতুল্য বাড়িগুলির তখনও ঝুরঝুরে অবস্থা হয়নি। অনেক বাড়ির সঙ্গেই সুসজ্জিত বাগান, তাতে ফোয়ারা এবং নগ্নপরীর মর্মর মূর্তি। ঘুড়ি ওড়ানোটাও ছিল বিলাসিতার পর্যায়ে, তবে দরিদ্ররাও এতে অংশ নিতে পারত। বাগবাজারের বোসদের বাড়ির সামনের বিরাট মাঠে হতো ঘুড়ি উৎসব। ময়দানেও হতো ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা। পাড়ায় পাড়ায় ঘুড়ির দোকান। ফরেপুকুরে নাজির সাহেবের দোকান ছিল বিখ্যাত। সেখানে কত রকমের বাহারি ঘুড়ি। নিজাম সাহেবের মাঞ্জাও ছিল অকাট্য। আমি সে দোকানের সামনে দিয়ে সতৃষ্ণ নয়নে অনেকবার ঘোরাফেরা করেছি, কখনো কিছু কিনতে পারিনি। প্রাগুন্ত রায়বাড়ির ঘুড়ি ওড়ানোর খুবই বিশেষত্ব ছিল। এ ব্যাপারে তিনি ছিলেন সে পাড়ার দারুণ প্রতাপশালী রাজা। অন্যরা এক এক দিন এক এক রকম ঘুড়ি ওড়ায়, কিন্তু রায়বাড়ির সব ঘুড়ি সারা বছরই এক। বিশেষ অর্ডার দিয়ে তৈরি করানো বোঝাই যায়। দের তে কালো চাঁদিয়াল। প্রথমে তাদের ঘুড়ি অনেক উপরে উঠে যায়, তারপর বাজ পাখির মতন শো শো করে নেমে আসে। এক একটা ঘুড়ির ওপর পড়ে আর কচাত কচাত করে কেটে যায়। আকাশে কালো চাঁদিয়াল দেখলেই আমরা চুনোপুটি ঘুড়ি ভয়ে ভয়ে নামিয়ে নিই। যারা স্পর্ধা ভরে তখনও ওরায় কালো চাঁদিয়াল তাদের নির্মূল করে দেয়। রায়বাড়ির ছেলেরা সব ফর্সা ফর্সা, সুগঠিত চেহারা, গলায় সোনার মপচেন। এক একটা ঘুড়ি কেটে তারা বিজয়গর্বে সমস্বরে চেঁচিয়ে ওঠে, ভোমরা! অনেক পয়সা কড়ি আছে বলে তাদের হুঙ্কারও বেশ জোরালো। সন্ধ্যের আগে রাজ্য জয় করার মতন কালো চাঁদিয়াল আকাশ একাধিপত্য করে। তারপর একটা বিচিত্র ব্যাপার হয়। অন্য কেউ কাটতে না পারলেও রায়বাড়ির ছেলেরা সেই বিজয়ী
কালো চাঁদিয়ালকে আর ফেরত নেয় না, অনেক উপরে তুলে সুতো ছিঁড়ে দেয়। সেটা ভাসতে ভাসতে চলে যায় নিরুদ্দেশে। ওই দৃশ্যটাই আমাকে উদ্দীপিত করতো সবচেয়ে বেশি। শুরু হতো কল্পনার খেলা। ওই ঘুড়ি কোথায় যায় আমি কোনোদিনও কালো চাঁদিয়াল ধরতে পারিনি, কিন্তু অনেক দূরে কোনো বাড়িতে ছাদে আমারই মতন কেউ দাঁড়িয়ে আছে, সে ধরে ফেলবে ওই ঘুড়ির সুতো। কেমন হাস্যোজ্জ্বল হবে তার মুখ। কালো চাঁদিয়াল ছাড়াও কোনো কোনো প্রাক সন্ধ্যায় আবছা আকাশে প্রায় মেঘ ছুঁয়ে কোনো ঘুড়িকে দুলতে দুলতে উড়ে যেতে দেখেছি। সেদিকে তাকিয়ে কেমন যেন একটা রহস্য শিরানি অনুভব করতাম শরীরে। ওরা আমায় অদেখা জগতের একটুখানি ইঙ্গিত দিয়ে যেত। ঘুড়ি ওড়াবার অত শখ থাকলেও সামর্থ্য ছিল খুব কম। একটা ঘুড়ি কেটে গেলে আর একটা কেনার পয়সাও পাবো কোথায়? অনেক বিকেলে ঘুড়িবিহীন হয়ে শুধু ঘাড় ব্যথা করে দেখতাম অন্যদের প্যাচ খেলা। আমাদের ছাদটা নিচু, সেখান থেকে কাটা ঘুড়ি ধরার সম্ভাবনা খুবই কম। পয়সার বড় টানাটানি। আমার দরিদ্র স্কুল শিক্ষক বাবা প্রাণপণে অতি পরিশ্রমে আমাদের খাওয়া পড়ার ব্যবস্থা করতেন ঠিকই, কিন্তু অতিরিক্ত কিছু ব্যয় করার প্রশ্নই ছিল না। মাঝে মাঝে মায়ের কাছে খুব কাকতি মিনতি করে 2-4 পয়সা আদায় করতাম। তখন লোকে কথায় কথায় বলতো, কলকাতা শহরের পথে পথে পয়সা ছড়ানো থাকে। এটা আংশিকভাবে আক্ষরিক সত্য ছিল। ধনী পরিবারের কেউ মারা গেলে তার শবযাত্রায় যেন একদল লোক পিছনে পিছনে হরিবোল ধ্বনি দিত, তেমনি সেই দলের একজন ধামা থেকে মুঠো মুঠো খই ছড়িয়ে ছড়িয়ে যেত। তার মধ্যে খুচরো পয়সা। যত বেশি বড়লোক তত পয়সাও বেশি। সেই পয়সা কুড়োবার জন্য হন্যে হয়ে পড়তো একদল বাচ্চা ছেলেমেয়ে। ফুটপাথে যারা স্থায়ী বাসিন্দা তাদের বলে কাঙালি, বস্তির বাচ্চারা তাদের চেয়ে একটু উঁচুতে। এই দু দলেরই অধিকার ছিল পয়সা কুড়োবার। আমরা তো ভদ্রলোক বাড়ির ছেলে, আমাদের ওসব করতে নেই। লোভ যে হতো না তা নয়। রাস্তা দিয়ে সেরকম কোনো শবযাত্রার মিছিল যাচ্ছে, গড়ানো পয়সাগুলোর দিকে করুণ চোখে তাকিয়ে থেকেছি। অন্য ছেলেরা এসে টপাটপ কুড়িয়ে নিয়েছে। কোনো কাঙালি ছেলের হাতে এক মুঠো পয়সা দেখে কী যে ঈর্ষা হতো, কিন্তু জ্ঞান উন্মেষের পর থেকেই জানতাম কাঙালি বা বস্তি ছেলেদের চেয়ে আমরা আলাদা। আমাদের দুবেলা খাওয়া জুটুক বা না জুটুক, পরিষ্কার জামা পরে রাস্তায় বেরোতে হবে। কাঙালিদের মতন শবযাত্রায় পয়সা কুড়োলো চেনাশুনো কেউ দেখলে বাড়িতে বলে দেবেই। তারপর গুরুজনদের কেউ মেরে পিঠের চামড়া তুলে দেবে। বাঙাল পরিবারগুলোতে ছেলেমেয়েদের মারধর করার বেশ প্রচলন ছিল। পরিবারের যিনি আধিপতি তিনি বাইরে যতই অসহায় বা ক্ষুদ্র জীবিকাশ্রয়ী হন না কেন, বাড়ির মধ্যে খুদে হিটলার। একদিন গ্রেট স্ট্রিট ও হরি ঘোষ স্ট্রিটের মোড়ে দাঁড়িয়ে আছি। খুব বড় একটা শব মিছিল যাচ্ছে। মস্ত বড় পালঙ্কে শায়িত মৃতদেহটি ফুলে ফুলে ঢাকা। অনুগামী অনেকেই বেশ সম্ভ্রান্ত চেহারা। মৃত ব্যক্তিটি কেউ কেটা ছিলেন বোঝা যায়। আতরের গন্ধ খুব ভুরভুর করছে। শুভ্র বসন পরা এক ব্রাহ্মণ ছড়াচ্ছেন খই ও পয়সা। যথারীতি কাঙাল ও বস্তির ছেলেরা হুড়োহুড়ি করে কুড়োচ্ছে পয়সা। সব মিছিলটি চলে গেল রাজা নবকৃষ্ণ স্ট্রিটে। হঠাৎ আমার চোখে পড়ল, রাস্তার পাশে ময়লা জলে চকচক করছে সাদা মতন কী যেন একটা সিকি। কাঙালিরা ওটা দেখতে পায়নি। গা ঝিমঝিম করে উঠল। এরকম একটা সিকি দেখে উপেক্ষা করে চলে যাওয়ার কারো পক্ষে সম্ভব? এক সিকিতে অন্তত 8খানা ঘুড়ি, 16খানা বেগুনি, 4খানা আইসক্রিম, অন্তত 5টা বুড়ির মাথার পাকা চুল, 5টা খাতা, আরও কত কী। এদিক ওদিক তাকিয়ে টপ করে তুলে নিলাম সিকিটা। যতদূর মনে পড়ে আমার জীবনে সেটাই প্রথম স্বাধীন উপার্জন। শবযাত্রায় খই ও পয়সা ছড়ানোর তাৎপর্য কী ছিল আমি ঠিক জানি না। এই প্রথাটি এখন প্রায় উঠেই গেছে, সেটা ঠিক হয়নি। এখনও তো কাঙালি ও বস্তির ছেলেরা একই রকম রয়েছে। ভদ্রলোক সাজা হতদরিদ্রদের সংখ্যাও কিছু কম পড়েনি। বছরে 2বার প্রায় 1.5 মাস 2 মাস জন্য যেতাম গ্রামে। গ্রীষ্মের ছুটিতে আমাদের নিজেদের বাড়ি মাইজপাড়া। সেখানকার দিনগুলো প্রায় বৈচিত্র্যহীন, কোনো উৎসব ছিল না। পুজোর ছুটিতে যেতাম আমগ্রামে।
মায়ের মামা বাড়িতে। মাইজপাড়ায় আমাদের পল্লীর ধারে কাছে পুজোর আয়োজন ছিল না। আর আমগ্রামে গাঙ্গুলিদের বাড়িতেই খুব ধুমধাম করে হতো দুর্গাপূজা। সেখানে সবার জন্যই আগ্রহ ও ব্যাকুলতা ছিল খুব বেশি। ভাদ্র মাস শেষ হতে না হতেই দিন গোনা শুরু হতো। শিয়ালদা থেকে ট্রেনে সারারাত যাত্রার পর খুলনা, সেখান থেকে ভোর ভোর স্টিমারের চাপা, আমরা বলতাম স্টিমার, সেটাই বেশি শ্রুতিমধুর। আমরা ডেকের যাত্রী, অন্যদের সঙ্গে ঠেলাঠেলি করে বসতে হতো পোটলাপুটলি নিয়ে। অনেকেই কাছেই গোলাপফুল আঁকা টিনের সুটকেস। রেলিংয়ের পাশে জায়গা পেলে যে কোনো বালকের জীবন ধন্য হয়ে যাবে। সারাদিন নদীর দিকে চোখ, ঘন ঘন নব নব আবিষ্কার। যখন তখন জল থেকে মাথা তুলছে শুশুক, ঠিক যেন মনে হয় কোনো মানুষ মাছ ধরা নৌকোর জালে ধরা পড়েছে ইলিশ মাছ। এখানে চিলগুলোর রং লালচে কেন? ওগুলো শঙ্খচিল। মাঝে মাঝে মধ্য নদীর চড়ায় পোড়া কাঠের মতন কি পড়ে আছে, হঠাৎ যেন নড়ে উঠল মনে হয়। স্টিমার কাছে যেতেই সেগুলো সরাসরি নেমে গেল জলে। কুমির কুমির। চরমুগুড়িয়া বা ফতেহপুর নামতে হয় স্টিমার থেকে, তারপরে নৌকা, অর্থাৎ কলকাতা থেকে সেই গ্রামে পৌঁছাতে যানবাহন লাগে 3 রকম। নৌকো থেকে ভেঙে একবার বাড়িতে পাশেই পুকুর ঘাটে। পুকুরে যাত্রী নৌকার ঢোকে কি করে? পুকুরের একটা পাশ কাটা থাকে, তাকে বলে যান। সেটা বন্ধ রাখা হয়, আবার খোলাও যায়। সেখানে একটা সরু খালের সঙ্গে বড় খাল কিংবা নদীর যোগাযোগ। পরপর নৌকোয় আসে প্রবাসীরা। আমার মায়ের অনেক মামা ও মাসি, তাদের ছেলে মেয়ে, নাতি নাতনি, যে যেখানেই থাকুক দুর্গাপুজোর সময় এ বাড়িতে এসে মিলিত হবেই। বিশাল যৌথ পরিবার। পুজোর আয়োজনও খুব ব্যাপক। আটচালার পাশে স্থায়ী পূজা মণ্ডপ। কুমোরের দল ঘুরে ঘুরে এসে সেখানেই প্রতিমা বানায়। প্রধান কুমোরের নাম জলধর। বেঁটে খাটো, শ্যামলা রঙের, স্বল্প বাঁক। তাকেই দেখলেই মনে হয় সে অন্যদের থেকে আলাদা, সে একজন শিল্পী। প্রতিমা নির্মাণের শেষ পর্বে চক্ষুদানের সময় তার শিল্পীসত্তা বিশেষভাবে বোঝা যায়। এই পর্যায়ে মণ্ডপটি কাপড় দিয়ে ঘিরে রাখা হয়। অন্যদের প্রবেশ নিষেধ, কারণ এই সময় মূর্তিগুলোর সম্পূর্ণাঙ্গ এবং উলঙ্গ তা দেখতে নেই। কিন্তু ছোট ছেলেমেয়েরা উকিঝুঁকি মারবেই, তখনও নগ্নতা সম্পর্কে কৌতূহল বা লজ্জাবোধ জাগেনি। দুর্গা প্রতিমার চোখ দুটি আঁকার আগে জলধর বেশ কিছুক্ষণ চুপ করে সামনে দাঁড়িয়ে থাকে, যেন ধ্যানমগ্ন। তারপর জাপানিরা যেমনভাবে হাইকু রচনা করে সেইভাবেই সে হঠাৎ তুলির একটানে নিখুঁত দুটি চক্ষু সৃষ্টি করে। হয়তো একেই বলে প্রেরণা। যে কোনো জায়গায় দাঁড়ালেই মনে হয় দুর্গা ঠাকুর ঠিক আমারই দিকে তাকিয়ে আছেন। 4 দিন ধরে অবিরাম উৎসব, প্রচুর জনসমাগম, ঢাকের বাজনা, 2 ঢাকির প্রতিযোগিতা, কত বড় ঢাক কাঁধে নিয়ে তাদের কি লাফালাফি, এবং গণভোজ। হিন্দু ও মুসলমানদের ধর্মীয় রীতিনীতির কি তফাৎ, সেবোধ তো তখন ছিল না। মুসলমানদের চেনা যেত তাদের পোশাক কিছুটা তফাৎ কিংবা দাড়ি দেখে। অনেক মুসলমানও এই উৎসবে যোগ দিতে আসতেন এবং বসতেন পঙ্গক্তি ভোজনে। শেষ পাতে কে কটা রসগোল্লা খেতে পারে একজন দিব্যি 25-30টা উড়িয়ে দিতেন। সপ্তমী থেকে নবমী, এই 3 দিনে 4টি পাঠা বলি। দশমীর দিন লাউ, চাল কুমড়ো, আখ ইত্যাদি নিরীহ বস্তুর ওপর কোপ। অনেক আগে থেকে কুচকুচে কালো রঙের পাঠা কিনে আনতে হয়। তাদের গায়ে একটু সাদা ছোপ থাকলেই অচল। স্নান করিয়ে পরীক্ষা করে দেখতে হয় কোথাও সাদা ছোপের ওপর কালো রং করে দিয়েছে কি না বিক্রেতা। বাড়ির ছোটদের ওপর ভার পড়তো সেই পাঠাগুলোকে রোজ ভালো করে ঘাস খাইয়ে নধর করে তোলার। যত নধর হবে ততই মাংস বাড়বে। পাঠাদের ঘাস ভর্তি মাঠে নিয়ে চড়ানো খুব সোজা। ওরা পালাতে জানে না। হাড়ি কাঠে মাথা দেওয়া কিংবা কসাইয়ের ছুরি ওদের নিয়তি। গল্প আছে, এক সাহসী ও অভিমানী পাঠা সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে অনুযোগ করেছিল, প্রভু, আর সব জীবজন্তু পশু প্রাণীর স্বাভাবিক মৃত্যু আছে, শুধু আমাদের কেন গলা কেটে মরার বিধান দিয়েছেন? ব্রহ্মা বলেছিলেন, তুমি সরে যাও, শিগগিরই সরে যাও, তোমাকে দেখলে আমারই জিভে জল আসছে।
অবনীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন যে পাখি পাখি হিসেবে মুরগি দেখতে খুব সুন্দর, লাল ঝুঁটি, মাথায় একটা মোড়ক কি দৃপ্তভঙ্গিতে দাঁড়ায়। কিন্তু মানুষ অন্যান্য অনেক পাখির রূপের তারিফ করলেও মোরগ মুরগির দেখলেই খাবার কথা ভাবে। মানুষ আমিষাশী প্রাণী, কিন্তু মানুষ সাত্ত্বিক। নিরামিষাশী হলেও বিশ্বের জনসংখ্যার অধিকাংশই মাংস লোলুপ। পছন্দের মাংসের জন্য প্রাণী হত্যা চলবেই, কিন্তু তার সঙ্গে ধর্মের দোহাই জুড়তে হবে কেন? দুর্গাপূজা, কালী পুজোয় পাঠা বলি, মোষ বলি অতি বীভৎস প্রথা। মুসলমানেরাও গরু ও উট কোরবানি দেয়। এসব যে ধর্মেরই অপমান, তা কি এত যুগ ধরেও মানুষ বোঝে না? পাঠা চড়ানোর কাজটা আমার বেশ পছন্দ ছিল। বেশ রাখাল রাখাল ভাব, শুধু হাতে বাঁশিটাই নেই, এই যা। পুকুর ধারে, জঙ্গলে, মাঠে ওদের নিয়ে ঘুরে বেড়াতাম, একটা করে নামও দিতাম। পাঠারা ঘাসের চেয়েও ধান গাছ খাওয়া বেশি পছন্দ করে। ধান গাছের পাতা যে প্রায় ব্লেডের মতন ধারালো হয়, তা শহরের ছেলেরা কি জানে? এক গোছা ধান পাতা টেনে ছিঁড়তে গিয়ে আমার হাতের চালু ছিঁড়ে রক্ত বেরিয়ে গিয়েছিল। মাঠে ঘাটে ঘুরে বেড়াবার একটা প্রধান সাচ্ছল্য ছিল, পয়সার কোনো চিন্তা থাকতো না। শহরে যেমন সবসময় এটা কেনা, ওটা কেনা, সেটা কেনা, কিংবা কিনতে না পারার দুঃখ, গ্রামে কেনার কিছুই নেই। নানান রকম ফলের গাছ, গাব কিংবা ডৌয়ার মতন ফল শহরে দেখাই যায় না। প্রত্যেক গাব গাছে লাল ওল্লা থাকবেই। হঠাৎ জঙ্গলে কুড়িয়ে পাওয়া যায় হরিতকি, আমলকি গাছ, ধরে ঝাঁকালে টুপটাপ খসে পড়ে পাকা আমলকি। সেগুলো মুখে দেবার পর জল খেলে কি মিষ্টি লাগে। পাঠা বলি দিতেন মায়ের ছোট মামা। তার নাম অমূল্য রতন, বিশাল দেহী। কলকাতায় তিনি রেল কোম্পানির অফিসার। গ্রামে তিনি শক্তিশালী পুরুষ হিসেবেই প্রসিদ্ধ। অন্য সময় তিনি স্নেহপ্রবণ ও নরম স্বভাবের, কিন্তু মস্ত বড় একটা খাড়া হাতে নিয়ে দাঁড়ালে তাকে বেশ ভয়ঙ্করই দেখাতো। সপ্তমীর দিন প্রথম পাঠাদিকে পুকুরের চুবিয়ে আনা হতো, গলায় পরানো হতো গাঁদা ফুলের মালা। তারপর তাকে হাঁড়ি কাঠে ফেলে কয়েকজন মিলে একদিকে তার মাথা আর একদিকে মালা। তারপর তাকে হাঁড়ি কাঠে ফেলে কয়েকজন মিলে তার শরীরটা জোরে টেনে রাখা হতো। তাতে তার গলাটা এমন সরু হয়ে যেত যে তা দুভাগ করার জন্য বেশি গায়ের জোর লাগার কথা নয়। পাঠাটার মৃত্যু আর্তনাদ ঢেকে দেওয়া হতো প্রবল শক্তি ঢাক, ঢোল, কাশি বাজিয়ে। কোপ পড়ার পর ফিনকি দিয়ে রক্ত ছিটকে এসে লাগতো অনেকের গায়ে। এক কোপে কাটতে না পারলে নাকি অকল্যাণ হয়। মায়ের ছোট মামা কোনো বারই তাতে বিফল হননি। আমরা ছোটরা দিব্যি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম ও হাততালি দিতাম। কয়েক বছর পর আমি বদলে গেলাম। একটা পাঠাকে স্নান করিয়ে টেনে আনা হচ্ছে, তারপরও হাঁড়ি কাঠে মাথা দিয়ে সেটা ব্যাঁ ব্যাঁ করে করুণ চিৎকার করছে। হঠাৎ আমার গলার কাছে বাষ্প আটকে গেল, জ্বালা করতে লাগলো চোখ। এ তো নিছক একটা পাঠা নয়, প্রায় 15-20 দিন ধরে আমি ওকে ঘাস পাতা খাইয়েছি, আমার পোষা হয়ে গেছে। আমি ওর নাম দিয়েছি ছোট্টু। সেই নাম ধরে ডাকলে আমার মুখের দিকে তাকায়। সেই ছোট্টুকে এখন কেটে ফেলবে? তখনই দলের মধ্যে থেকে একটি বালক, নতুন জামা পরা, 1 পা 2 পা করে পিছিয়ে লাগালো দৌড়। পুকুর ধার দিয়ে দৌড়ে ধোপাপাড়ার কাছে এসে একটা গাছতলায় বসে কাঁদতে লাগলো ফুপিয়ে। অন্যরা তো কেউ সরে গেল না। সে কাঁদছে বলে তার লজ্জাও হচ্ছে, না কেঁদেও পারছে না। সম্ভবত সেই দিন থেকেই তার পিউবার্টির শুরু। যৌন চেতনা না জাগলে মানুষ যেমন অন্য কারোর জন্য চুম্বক টান অনুভব করে না, তেমনি অন্য কারোর জন্য চোখে জলও আসে না।